আসসালামু আলাইকুম। আজকে আমরা বৃত্ত, জ্যা, ব্যাস ও ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। তাহলে বৃত্তটা কি? তার আগে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিই। যেহেতু কম্পাস নেই, হাত দিয়ে আর্ট করলাম বৃত্ত। তাহলে আমরা কি করলাম? একটা নির্দিষ্ট, যেহেতু আমরা কাউকে কেন্দ্র করিনি, হাত দিয়ে যেহেতু আর্ট করলাম, কম্পাস থাকলে কি করতাম? একটা বিন্দুকে কেন্দ্র করতাম। তাহলে কি বৃত্ত কাকে বলে সেটাকে জানি। কোনো বিন্দুকে কেন্দ্র করে একই মাপের ব্যাসার্ধ নিয়ে একটা স্থান থেকে যাত্রা করে আবার ওই স্থানে ফিরে এসে যে জ্যামিতিক আকৃতি গঠন করে তাকে আমরা সাধারণত বৃত্ত বলি। তাহলে এটা একটা বৃত্ত, আমরা এই কেন্দ্রের নাম দিই ও, তাহলে এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তাহলে বৃত্তর পর আমরা জ্যাটাকে চিনি, জ্যাটা কি আসলে? বৃত্ত বুঝলাম। আর আরেকটা জিনিস জানি যে বৃত্ত একটা বিন্দু থেকে যাত্রা করে আবার ওই বিন্দুতে ফিরে আসলে সেটাকে বলা হয় বৃত্তের পরিধি। সেটাকে বলা হয় কি? বৃত্তের পরিধি। একটা বিন্দু থেকে যাত্রা করে আবার ওই বিন্দুতে ফিরে আসলে সেটাই হয় বৃত্তের পরিধি। এবং আমরা এবার জ্যা নিয়ে আলোচনা করি। জ্যাটা কি? আমাদেরকে বৃত্তের অধ্যায়ে জানতে হলে এই তিনটা জিনিস, বৃত্তের প্রথম অনুশীলনী জানতে হলে আমাদের এই কয়টা জিনিস ভালোভাবে মাথায় রাখতে হবে। প্রথমে আমরা জ্যা সম্পর্কে বলি। জ্যাটা কি? জ্যা হচ্ছে বৃত্তের উপরস্থ বিন্দু। আমরা জানি কোনো সরলরেখা বা বক্ররেখা, যে কোনো রেখা হচ্ছে বিন্দুর সমষ্টি বা বিন্দুর চলার পথকে রেখা বলে আমরা স্বাভাবিকভাবে। বিন্দু তার মানে এখানে অসংখ্য বিন্দুর সমন্বয় করতে হয়েছে এটা। তার মানে আমরা যদি বৃত্তের উপরস্থ বিন্দু থেকে, এটা একটা বৃত্তের পরিধির উপরস্থ, তার মানে আমরা কাকে বলবো? বৃত্তের পরিধির উপরস্থ বিন্দু থেকে অপর বিন্দুর যে দৈর্ঘ্য বা রেখাংশ যেটা বলি সেটাই হচ্ছে বৃত্তের জ্যা। তার মানে এটা হচ্ছে বৃত্তের কি? আমরা যদি নাম দিই, এটা একটা বৃত্তের জ্যা। এটা একটা বৃত্তের জ্যা গেল। আমরা আরো পাবো যে এই কেন্দ্র বরাবর যদি যায় সেটাও বৃত্তের কি? জ্যা। এটার নাম দিলাম সিডি। তাহলে এটাও একটা কি? বৃত্তের জ্যা। তাহলে বৃত্তের জ্যা এইদিকেও হতে পারে বা এইদিকেও হতে পারে। বৃত্তের পরিধির উপরস্থ বিন্দু থেকে অপর বিন্দুর দূরত্বই হতে পারে বৃত্তের জ্যা। এটাও বৃত্তের জ্যা হতে পারে। তাহলে সিডি ইএফ এটার নাম দেই। তাহলে এটাও একটা বৃত্তের জ্যা। তাহলে বৃত্তের জ্যা আমরা বুঝলাম। বৃত্তের জ্যা এখন দেখি সবচেয়ে বড় জ্যা কোনটা অসম্ভব। দেখো কেন্দ্রগামীতে গেছে, এই দিক থেকে গেছে, এটার থেকে এটা বড় না। তার মানে এখান থেকে যত আট করব কেন্দ্র দিয়ে গেলে সেটা বড় হবে। এই দিক থেকেও যদি আমরা আট করি, অঙ্কন করি, তাহলে কেন্দ্র দিয়ে যেতে যাচ্ছে ইএফ বা এটা জিএইচ যদি দেই এটার নাম, তাহলে এটা আমাদের বৃহত্তম জ্যা, সবচেয়ে বড় জ্যা কেন্দ্র দিয়ে যেটা যায়। তার মানে মনে রাখবো কেন্দ্র দিয়ে বৃহত্তম জ্যা কোনটা হয়? যেটা কেন্দ্রগামী জ্যা হয়, সেটাই সবচেয়ে বড় জ্যা হয়। এরপর ব্যাস চিনব। ব্যাস কাকে বলে? আমরা জানি কেন্দ্রগামী জ্যাই হচ্ছে ব্যাস। তার মানে বৃহত্তম যে জ্যাটা পাবো সেটাই হবে ব্যাস। সেটাই কি হবে? ব্যাস। এটা ব্যাস হবে। এই ব্যাসকে আমরা বড় হাতের আর দিয়ে প্রকাশ করতে পারি। ব্যাস বড় হাতের আর, বা আর সমান 2r। 2r কিভাবে? 2r আবার ছোট হাতে আর দিছি, ছোট হাতে আরটা আবার কি? ছোট হাতে আরটা হচ্ছে ব্যাসার্ধ। আমরা বৃহত্তম জ্যা যেটা হয় আমরা মনে রাখবো বৃত্তের বৃহত্তম জ্যাই হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যাকে বৃত্তের ব্যাস বলা হয়। বৃহত্তম জ্যা মানে কি? কেন্দ্রগামী যে জ্যা। তার মানে আবার আরেকটা কথা মনে রাখবো, কেন্দ্র দিয়ে যে জ্যাটা যায় সেটা বৃহত্তম হয় এবং বৃত্তের ব্যাস হয়। বৃত্তের কি হয়? ব্যাস হয়। এরপর আমরা ব্যাসার্ধ শিখবো। ব্যাসার্ধটা কি? তাহলে আমরা আরেকটা বৃত্ত অঙ্কন করি বুঝতে সুবিধার জন্য। তাহলে আরেকটা বৃত্ত অঙ্কন করলাম, যে এই বৃত্তের আমরা এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এই ব্যাসার্ধ কাকে বলা হয়? ব্যাসার্ধ কাকে বলা হয়? আমরা কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপরস্থ কোনো বিন্দুর দৈর্ঘ্য, ধরো এখান থেকে এই বিন্দুর দৈর্ঘ্য হতে পারে, এখান থেকে কেন্দ্র হতে এই বিন্দুর দৈর্ঘ্য, ধরো এটা এ ছিল, এটা বি ছিল, তাহলে এই বিন্দুর দৈর্ঘ্য, এগুলো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এগুলো কি? বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ তাহলে কাকে বলবো? কেন্দ্র হতে বৃত্তের পরিধির উপরস্থ কোনো বিন্দুর দৈর্ঘ্য বা রেখাংশই ওই বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ছোট হাতের আর এই কেন্দ্র দিয়েও যদি যায় সেটাও কি হবে? এই কেন্দ্র থেকে এখানে আসছে, তাহলে এটা ওসি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ যখন হয়, দ্বিগুণ করা হয়, তাকেই বৃত্তের ব্যাস বলা হয়। বৃত্তের ব্যাস আমরা জানি একই বৃত্তের, আমরা আরো কথা মনে রাখবো যে আমরা সবসময় মনে রাখবো একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হবে। এটা আমাদের যখন আমরা বৃত্তের উপপাদ্যগুলো প্রমাণ করব তখন আমাদের অনেক উপকার লাগবে। আসলেও তাই। দেখো আমরা যদি এখান থেকে বৃত্তের উপরস্থ, আমরা কি বলছিলাম? বৃত্তের সংজ্ঞাতেই বলছিলাম
কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই মাপের ব্যাসার্ধ নেই, একই মাপের ব্যাসার্ধ মানে বৃত্তের ব্যাসার্ধ সব সময় সমান হয়, একটা বৃত্তের ব্যাসার্ধ সব সময়ই সমান হয়। তাই এখান থেকে এখানেই হোক, এখান থেকে এখানেই হোক, আমরা আগেও বললাম যে একটা বক্ররেখাই হোক বা সরলরেখাই হোক, অসংখ্য বিন্দুর সমন্বয় গঠিত। যেহেতু অসংখ্য বিন্দুর সমন্বয় গঠিত, এখানে হাজার 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 অনেক বিন্দু আছে, সেই বিন্দুগুলো এখান থেকে এই দূরত্ব ব্যাসার্ধ, এখান থেকে আর দূরত্বই কি হবে ব্যাসার্ধ। তার মানে কেন্দ্র হতে বৃত্তের পরিধির উপরস্থ কোনো বিন্দুর দৈর্ঘ্য বা দূরত্বই হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ। আশা করি বৃত্ত জ্যা এবং হচ্ছে ব্যাসার্ধ সম্পর্কে তোমরা একটা ধারণা পাইলা। এই ধারণাগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং তোমরা খাতায় যেগুলো সংজ্ঞা বললাম সেগুলো সংজ্ঞা লিখবা এবং আলাদা আলাদা চিত্র অঙ্কন করবা। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই বৃত্তের ব্যাসার্ধ এবং জ্যা এবং হচ্ছে ব্যাস কিনলে আমরা বৃত্তের প্রথম যে অনুশীলনটা আছে সেটা সহজেই করে ফেলতে পারবো। ধন্যবাদ সকলকে।